মিটিং ছিল, সেখানে অনেকগুলো ডিসিশন এসছে, সেগুলোর উপরে উনি আলোকপাত করবেন। তো আমি আমাদের বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরীকে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে আসার জন্য। লম্বা 1 ঘন্টার অলরেডি আপনারা একটা প্রেস কনফারেন্স করে ফেলেছেন, সো আমরা আশা করছি যে এটা আধা ঘন্টা শেষ হয়ে যাবে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে 4 দিনের সামিট আমাদের শেষ হলো, এবং আমি পার্সোনালি মনে করি যে 10-এ 10 পাওয়ার মতো সামিট হয়নি। সামিটে আরো অনেক অনেক ভালো কিছু করার সুযোগ আছে। আমরা আসলে প্রথমবারের মতো একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে সামিট করার চেষ্টা করেছি, বা বিদেশে যেভাবে সামিটগুলো করা হয় ইনভেস্টমেন্ট সামিট, সেরকম করে একটা স্ট্যান্ডার্ড সেট করার চেষ্টা করেছিলাম আমরা। তো এন্ড অবভিয়াসলি আমি মানে সবাইকে অনেক ধন্যবাদ। যে সামিটটা তো আসলে আমরা নিজেরা অর্গানাইজ করিনি, আমরা একটা ছোট্ট পার্ট অর্গানাইজ করেছিলাম, কিন্তু আপনারা মিডিয়া কমিউনিটি আমাদেরকে অনেক হেল্প করেছেন। আমাদের যারা পার্টনার ছিল বিভিন্ন প্রাইভেট সেক্টরের অর্গানাইজেশন, তারা আমাদেরকে অনেকগুলা পার্ট অর্গানাইজ করতে হেল্প করেছেন। আমাদের যেই পলিটিক্যাল পার্টিরা ছিল তারাও আমাদেরকে অনেকভাবে সাপোর্ট দিয়েছেন, পার্টনার করেছেন, ফ্যাসিলিটেট করেছেন, অনেক কিছুতেই হেল্প করেছেন। সো সবাইকে এই আমাদের সামিটটাকে যতটুকু সফল করা গেছে সেইটার ক্রেডিটটা আসলে সবার। ফেইলিয়ার গুলো অবভিয়াসলি শুধুমাত্র বিডা এবং বেজার। নেক্সট টাইম আমরা এটা আরো ভালো করার চেষ্টা করব। একটা ওভারআর্চিং ফিডব্যাক হচ্ছে যে এই ধরনের সামিট এবং যে পরিমাণ আগ্রহ আমরা পেয়েছি, সেখান থেকেও আমাদের একটা টেক হচ্ছে যে এই ধরনের সামিট আমাদের একটা রেগুলার ফ্রিকোয়েন্সিতে করা উচিত সরকারের। সেই ফ্রিকোয়েন্সিটা বছরে একবার হতে পারে বা যে কোনো একটা ফ্রিকোয়েন্সিতে হতে পারে, বাট আমাদের ডেফিনেটলি যে আগ্রহটা আমরা দেখেছি, আপনারা যারা গেছেন তারা দেখেছেন যে ইন্টারকন্টিনেন্টালে যারা রেজিস্ট্রেশন করতে পারেননি, এরকম অনেকে এসে সারাদিন ইন্টারকন্টিনেন্টালে বসেছিলেন যে তারা যদি ইনভেস্টরদের সাথে একটু কথা বলতে পারেন, একটা করিডোর কনভারসেশন করতে পারেন, ইনফর্মাল টক করতে পারেন। সো ক্লিয়ারলি দেয়ার ওয়াজ আ লট অফ ইন্টারেস্ট। তো আমরা ইন্টারেস্টটার জন্য আমরা উই আর ভেরি গ্রেটফুল, এবং আমরা চেষ্টা করব যে এই ধরনের সিমিলার ইভেন্ট যেখানে আসলে আমরা পজিটিভ ইন্টারেস্ট এবং মোমেন্টাম তৈরি করতে পারি, এরকম ইভেন্ট আমরা ফার্দার আরো ফিউচারে অর্গানাইজ করার চেষ্টা করব, বা পরবর্তী সরকারের আমি বলবো যে তাদের এটা অর্গানাইজ করার চেষ্টা করা উচিত। তো সামিট সফল হয়েছে কি হয়নি, এটা হচ্ছে আই এম গেসিং দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইউ হ্যাভ, আমাদের কি ধারণা সামিটের ব্যাপারে। তো সামিট সফল হয়েছে কি হয়নি, এটা আসলে একটা সময় বলে দিবে যে সামিট সফল হয়েছে কি হয়নি। সেটার অনেকগুলা প্যারামিটার আছে, বাট আমি শর্ট টার্মে সামিট সফল হয়েছে কি হয়নি এইটার প্যারামিটারকে আমি 2 ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভলি আমরা মনে করছি কিনা, যে পরিসংখ্যান দিয়ে যে সামিট সফল হয়েছে কি হয়নি। হচ্ছে যে সামিটের কোয়ালিটেটিভ কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারটা নিয়ে, সেই ব্যাপারটার উপর ভিত্তি করে সামিটকে আমরা সফল বা সফল বলবো কি না। তো কোয়ান্টিটেটিভ পিসটা বা স্ট্যাটিস্টিক্যালি সামিটে আমরা কি পেলাম, কি পেয়েছি, কি এক্সপেক্ট করছিলাম, সেই ব্যাপারে আমি প্রথমে বলবো আমার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট যে আছে নাহিয়ান আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স গুলো শেয়ার করবে, যে সামিটের নাম্বার গুলা কোয়ান্টিটেটিভলি সামিটটা কিরকম ছিল। জি, আসসালামু আলাইকুম। আর ধন্যবাদ সবাইকে। আমাদের চেয়ারম্যানও বললেন যে সামিটে আপনারা সবাই অনেক সহযোগিতা করেছেন। আমি তাহলে প্রথমে আমাদের পরিসংখ্যান যেটি আশিক ভাই বললো সেটা আপনাদের কাছে কাভার করে তারপরে আমি ওনাকে করে দিব। তো প্রথম থেকে যদি শুরু করি, আমাদের সামিটের উদ্বোধনী অনুষ্ঠান যেটা ছিল বা ইনঅপারেশন সেরেমনি, সেটাতে আমাদের মোট পার্টিসিপেন্ট কতজন ছিল? 710। তো আমাদের উদ্বোধন অনুষ্ঠানে 710 জন অংশগ্রহণ করে। তার মধ্যে 50টি দেশ থেকে, আমি গতদিন প্রেস কনফারেন্সে বলেছিলাম বিদেশিদের নাম্বারটা 400 থেকে 450-র মধ্যে, এক্সাক্ট নাম্বারটা হচ্ছে 415 জন। তো 710 জনের মধ্যে 415 জন বিদেশি এবং প্রবাসী বাংলাদেশিরা ছিলেন, এবং বাকি 395 জন ছিলেন বাংলাদেশি। তো বিদেশিদের পার্সেন্টেজটা হচ্ছে 58% মতো। এর বাইরেও সামিটের এই 4 দিন প্রায় 3,500-এর বেশি মানুষ আমাদের বিভিন্ন যে ব্রেকআউট সেশন, স্টার্টআপ কানেক্ট, রাউন্ড টেবল ডিসকাশন, এগুলা বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করে। এই সংখ্যাটা হচ্ছে 3,500-এর বেশি। আমরা যদি আমাদের ব্রেকআউট সেশন এবং স্টার্টআপ কানেক্ট এগুলো মিলিয়ে টোটাল প্যানেলিস্ট বা স্পিকার এরকম কয়জন ছিল এটা দেখি, এরকম সংখ্যা ছিল প্রায় 130। তো 130 জন প্যানেলিস্ট এবং স্পিকার আমাদের এই 4 দিন ছিলেন। এখানে আমাদের পার্টনারদের নাম বলতেই হয়, যারা আমাদের সাথে এই ব্রেকআউট সেশন গুলো অর্গানাইজ করেছেন, এবং তারা খুবই সাকসেসফুলি এই ব্রেকআউট সেশন গুলো প্রত্যেকেই যারা জায়গা থেকে অংশগ্রহণ এক্সিকিউট করতে সক্ষম হয়েছেন। আমি পার্টনারদের নামগুলো খুবই কুইকলি একবার বলে ফেলি। ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি, সিটিএনএ ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, বিজিএমইএ, ডাচ এম্বাসি, লাইট ক্যাসেল পার্টনার্স, ইন্সপায়ারা ম্যানেজমেন্ট কনসাল্টিং, সাজিদা ফাউন্ডেশন এবং ইবিএল ব্যাংক। এর বাইরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমাদের চেয়ারম্যান যেটা বললেন, ওই 4 দিনে অনেক এসেছেন ইনভেস্টরদের সাথে করিডোরে কথা বলার জন্য বা ডিসকাশন করার জন্য। আমরা অফিসিয়ালি
আপনারা জানেন যে আমাদের দ্বিতীয় তলায় আমরা মোটামুটি একটা সেকশন দিয়ে দিয়েছিলাম আমাদের অফিসিয়াল ডিসকাশন গুলোর জন্য B2G আকারে। তো আমাদের অফিসিয়াল এরকম মিটিং হয়েছে 150টি। এই 150টি মিটিং এর মধ্যে অনেকগুলো মিটিং এ সারাদিন ব্যাপী আমাদের বাণিজ্য উপদেষ্টা, স্পেশাল অনবয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান, এরকম অনেকেই সারাদিন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ছিলেন। তাদেরকে আমাদের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ। এর বাইরে এখন যদি আমরা সেই ইনভেস্টমেন্টের ডিক্লারেশনে আমাদের সামিটে ইনভেস্টমেন্ট ঘোষণা করেছে দুটি, যেটা আমি গতকাল বলেছিলাম, হান্ডা ইন্ডাস্ট্রি এবং সপা। এই দুটির টোটাল ভ্যালু 3,100 কোটি টাকা। এর বাইরেও এমওইউ সই হয়েছে 6টি 4 দিনের সামিটে। আর সামিটের সরকারের পক্ষ থেকে খরচ কত হয়েছে আমি জানি, গতদিন আমাকে প্রস্তুতি করা হয়েছিল। সামিটে সরকারের খরচ হয়েছে, সরকারের পক্ষ থেকে খরচ হয়েছে 1,45,00,000 টাকা, যা আমাদের প্রথম এস্টিমেটের চেয়ে 42% কম। আর এই সাথে আমি এই সামিটটাকে সফলভাবে করার জন্য আমাদের যারা ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টনার ছিলেন, ইন্টিগ্রেটেড মার্কেটিং সার্ভিসেস লিমিটেড এবং আমাদের মার্কেটিং কমিউনিকেশনস পার্টনার হাই ভোল্টেজ লিমিটেড, ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বশেষে আমাদের যারা মূল ইভেন্ট পার্টনার ওয়ার্ল্ড ব্যাংক, ফিকি এবং ইউএনডিপি, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো এই ছিল আমার পক্ষ থেকে পরিসংখ্যান। এবার আমি চেয়ারম্যানের কাছে ফেরত দিচ্ছি বাকিটুকুর জন্য। ধন্যবাদ নাহিয়ান। সো আমি একটু লাস্ট জায়গাটা থেকে শুরু করি। হ্যাঁ, যে আমরা নাহিয়ান বললো যে টোটাল ডিক্লারেশন এসেছে 3,100 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট, আর আমাদের এই সামিটটা করতে খরচ হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। তা আপনারা যদি মনে করেন ঠিক আছে, তাহলে একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে তো রিটার্ন ক্যালকুলেশন ইজ ফ্যান্টাস্টিক, ব্রিলিয়ান্ট সামিট, এর চেয়ে ভালো সামিট হতেই পারে না। আমি প্রথম থেকে শুরু করি। আমি এটা আগেও বলেছি, আমি আবারও বলছি, এই 3,100 কোটি টাকার ফুল ক্রেডিট আমরা এই সামিটকে দেওয়া উচিত হবে না। এই সামিটের আগে অনেক কাজ করে এই 3,000 কোটি টাকাতে 100 কোটি টাকাতে আনা হয়েছে। পৃথিবীর কোনো মানুষ, কোনো ইনভেস্টার কোনোদিন একটা সামিটে এসে আবেগপ্রবণ হয়ে হঠাৎ করে 100 কোটি টাকার একটা চেক লিখে ফেলে না। যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা এই জিনিসটা খুব ভালো করে জানেন। সো যারা সামিটের সাফল্যকে কত টাকা ওই সামিটের 4 দিনে ইনভেস্টমেন্ট হলো এটার উপর বেস করে ক্যালকুলেট করতে চান, তাদেরকে আমার এটা জাস্ট পার্সোনাল নোট অফ অ্যাডভাইস যে এইটার উপর বেস করে আসলে সামিটের সাফল্যটা আপনারা প্লিজ ক্যালকুলেট করবেন না। আমি পার্সোনালি মনে করি যে সামিটের আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল, হ্যাঁ, যে সেটা হচ্ছে যে বিদেশিদের কাছে বাংলাদেশের যে পারসেপশন, সেই পারসেপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা। তারা যখন বাংলাদেশে আসে, আমরা এটা আগেও বলেছি যে বিদেশিরা যখন বাংলাদেশে একবার ফিজিক্যালি আসেন, তারা বাংলাদেশ নিয়ে যেই ধারণাটা নিয়ে ফেরত যান, ওনারা যখন গুগল সার্চ করেন তো ওনারা ওই একই ধারণাটা পান না। ওনারা যে ধারণাটা নিয়ে এখন ফেরত যাবেন, ওনারা ফেরত যাওয়ার পরে যখন ওনারা ওনাদের বন্ধু বান্ধব, ওনাদের কলিগদেরকে বলবেন যে না, আমি বাংলাদেশে 4 দিন ঘুরে আসলাম, আমি দেখলাম যে আসলে বাংলাদেশ নিয়ে আমরা গুগল সার্চ করে যা দেখছি সেটা আসলে ট্রু না। প্রথম 2 দিন আমরা ওনাদেরকে কি করেছি, 7-8 তারিখে ওনাদের আমরা বাংলাদেশ ঘুরিয়ে দেখেছি যে বাংলাদেশে ফ্যাক্টরি করতে হলে ওই প্র্যাকটিক্যালি ওই জায়গাটা দেখতে কিরকম। 9 তারিখ সকালে আমরা ওনাদেরকে আমাদের ভিশনটা দেওয়ার চেষ্টা করেছি, আমরা কোথায় আছি, কোথায় যাওয়ার চেষ্টা করছি। আর 9 তারিখ বিকাল এবং 10 তারিখে আমরা সারাদিন ওনাদেরকে বিজনেস টু বিজনেস বিভিন্ন ধরনের মিটিং করার সুযোগ দিয়েছি, বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দিয়েছি। সো এই ফুল ওভারঅল 360 ভিউ যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি, সেটা থেকে আমাদের এখন পর্যন্ত যে ফিডব্যাক বিদেশিদের কাছ থেকে, সেটা হচ্ছে যে ওনারা খুবই খুশি হয়েছেন যে আমরা ওনাদেরকে এরকম একটা অপরচুনিটি দিয়েছি এবং সেখান থেকে ওনারা ডেফিনেটলি অনেক ইনফরমেশন নিয়ে ফেরত গেলেন। ওনারা আমাদের যেটা মেইন উদ্দেশ্য, যে বাংলাদেশ যাতে খাবার মেনু থেকে প্রথমেই বাদ পড়ে না যায়, যদি মেনু থেকে আমরা বাদ পড়ে না যাই তাহলে অর্ডার করা তো অনেক পরের কথা। তো মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশ আসলে মেনু থেকে বাদ পড়ে যায়। তো সেই জায়গাটাকে আমরা আসলে ইমপ্রুভ করার চেষ্টা করেছি সামিটের মাধ্যমে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আরেকটা কথা ডেফিনেটলি বলতে চাই, সেটা হচ্ছে যে আমার প্রেজেন্টেশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। অনেককে ধন্যবাদ, সোশ্যাল মিডিয়াতে যারা প্রশংসা করেছেন আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আমি জেনুইনলি মনে করি এটা আমার চাকরির অংশ, দিস ইজ মাই জব। আমার কাজই হচ্ছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে প্রেজেন্ট করা, বাংলাদেশকে সেল করার চেষ্টা করা বিদেশি বিনিয়োগকারীদের কাছে। তো সেল করার চেষ্টা করাটার জন্য এটা আলাদা প্রশংসা কিছু নাই। যে বিরাট চেয়ারম্যান হবেন ভবিষ্যতে, ওনাদের এক্স্যাক্টলি এই এক্সিকিউশনটাই করতে হবে, এটাই ওনার কাজ। সো এটার জন্য আলাদা করে বলার কিছু নাই। আর এই প্রেজেন্টেশন বানানো বলেন, ফুল প্রোগ্রামটা অর্গানাইজ করার পিছিয়ে অনেক মানুষ একসাথে কাজ করেছেন। সো ক্রেডিটটা আসলে সবার একসাথে প্রাপ্য। তো আমি আবারও একটু সামারাইজ করি যে আমাদের সামিটের সফট যেই উদ্দেশ্যটা ছিল, যেটা কোয়ালিটেটিভ এন্ড যেটা প্রবাবলি দি মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তাদের পারসেপশনটা চেঞ্জ করা। আমরা একই সাথে সংস্কারের কাজ করব, একই সাথে আমরা বিনিয়োগ ব্যবস্থার উন্নতি করার চেষ্টা করব, বাট একই সাথে আমাদের একটা পাইপলাইন বিল্ড করতে হবে। কারণ এই ইনভেস্টার 12 মাস পরে যদি বাংলাদেশে ইনভেস্ট করার ডিসিশনটা নিবেন, ততদিনে হয়তো আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা ইমপ্রুভ করে ফেলতে পারবো আগামী 12 মাসে। কিন্তু আমরা যদি এখন বলি যে ভাই না, আমার
আসলে আমার তো ইনভেস্টমেন্টের অবস্থা ভালো না, আপনি 12 মাস পরে আমার সাথে কথা বলেন, আমি এখন আপনার সাথে কথা বলতে চাই না, একটু ওয়েট করেন। আমরা সামিট এখন কেন করলাম এই কোয়েশ্চেনটা যদি আপনাদের ক্ল্যারিটি চান, সেই ক্ল্যারিটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে পাইপলাইন বিল্ডিং এবং রিফর্ম দে হ্যাভ টু গো হ্যান্ড ইন হ্যান্ড, পাশাপাশি প্যারালালি যেতে হবে, যাতে বাই দ্য টাইম রিফর্ম ইজ ফিনিশ দ্য পাইপলাইন ইজ বিগ ইনাফ। এবং সেটাই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট টিমের কাজ, যে তারা পাইপলাইনটাকে ট্র্যাক করে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে তখন ইনভেস্টার ইনভেস্ট করতে রাজি হবে। সো এগেন আমি জাস্ট একটু সামারাইজ করলাম আপনাদেরকে। লেটস টেক কিউএনএ, যেহেতু আমাদের হাতে সময় খুব কম, আমাদের হাতে 15 থেকে 20 মিনিট সময় আছে। সো একটু স্পেসিফিক কাইন্ডলি কোয়েশ্চেন করবেন সো দ্যাট উই ক্যান আনসার মোস্ট অফ ইউর কোয়েশ্চেনস। থ্যাংক ইউ। প্লিজ কোশ্চেনে থাকবেন। আমার প্রথম হচ্ছে সামিটে অনেক কিছু ইতিবাচক দিক আছে, আর হচ্ছে আমার একটা জানার জায়গা সেটা হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে স্টক মার্কেটের একটা বড় পার্ট থাকে, কিন্তু এই সামিটে মার্কেটে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি বা আমরা সেরকম কিছু খুঁজে পাই, সেটা মানে অগুরুত্বপূর্ণ মনে করছেন, সেটা একটা বিষয় জানা। থ্যাংক ইউ। নো, একটা কোশ্চেন, অনেকে কোশ্চেন করবে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি আপনার সাথে এটা একবারই দ্বিমত না যে আমাদের সেকেন্ডারি মার্কেটও আমাদের ইনভেস্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট। আমাদের টোটাল জিডিপির সাইজের তুলনায় বা আমাদের মার্কেটে যে মানি মার্কেটে যে ফ্লো হয় ক্যাশে, সেটার তুলনায় কিন্তু অন্যান্য বড় দেশের তুলনায় আমাদের স্টক মার্কেটটা রিলেটিভলি ছোট। সো ইয়েস, স্টক মার্কেটের ইম্পর্টেন্স অনেক আছে, বাট এমন না যে আমাদের বাংলাদেশের ইকোনমি বা জিডিপি মুভমেন্ট এন্টারলি স্টক মার্কেট ডিপেন্ডেন্ট। সো এটা একটা পয়েন্ট আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এইবারের ফোকাসটা ছিল হচ্ছে গিয়ে প্রাইমারি ইনভেস্টর, যারা একদম প্রাইমারি লেভেলে কোম্পানিতে ইকুইটি ইনভেস্ট করবেন, তারা সেকেন্ডারি মার্কেটের ইনভেস্টার প্লেয়ার না। আপনারা দেখবেন যে আমরা ভেঞ্চার ক্যাপিটাল অনেক ফার্মকে করেছি যারা আর্লি স্টেজ স্টার্ট আপদেরকে ইনভেস্ট করে। আমরা অনেক আবার আরো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতেও ইনভেস্ট করার জন্য যারা ইনভেস্টার যোগ্য আছেন তাদেরকেও বলেছি। সো আমাদের ফোকাসটা একটু প্রাইমারি মার্কেট ছিল। টু বি অনেস্ট, আমার মনে হয় যে সেকেন্ডারি মার্কেটের যারা ইনভেস্টার, তাদের ইনভেস্টমেন্টের ডিসিশন সেট এবং যে ক্রাইটেরিয়া, সেগুলো খুবই সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। আপনি যে সেকেন্ডারি মার্কেট ইনভেস্ট করবে তাকে আসলে কেপিএস ঘুরাই নিয়ে আসার কিছু নাই। সে স্টক মার্কেটের ওই ডিএসসির ওয়েবসাইট দেখে, ডিএসসির পুরো আপনার ট্রেন্ড দেখে অনেক ডিসিশন নিয়ে ফেলেন। সো তাদের জন্য যদি আমাদের কিছু প্রোগ্রাম করতে হয়, তাদেরকে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্টলি টেইলার্ড একটা ওয়েতে ওনাদেরকে ইনভাইট করতে হবে। সো এইটার সাথে মিক্স করা একটু ইজ এ বিট ডিফিকাল্ট। এই জন্য আমরা ওনাদেরকে এইবার স্কোপের বাইরে রেখেছি। আগামীবার হয়তো আমরা আরেকটু ব্লেন্ডেড করার চেষ্টা করবো, বাট আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই দুই ইনভেস্টারের ডিসিশন সেট, ক্রাইটেরিয়া, ডিউ ডিলিজেন্স, অল অফ দিস থিংস আর ভেরি ডিফারেন্ট। সো ওনাদেরকে একসাথে মিক্স করে আসলে খুব একটা লাভ হবে না। আমার নাম শাওন হাসনাত, আমি আছি টিডিএসে। আমি খরচটা আপনারা জানিয়ে দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। তো আমি যেটা জানতে চাচ্ছি যে আপনারা একটা পাইপলাইন এবং একটা রোড ম্যাপ করতে চাচ্ছেন, এই রোড ম্যাপে কারা? আমরা দেখেছি ডিপি ওয়ার্ল্ড এসেছে, ইন্ডিটেক্স এসেছে, হোলডিপ এসেছে, এর বাইরে আর কোন কোন প্লেয়াররা আছে? আচ্ছা, যেগুলো আপনারা দেখেছেন তারা হচ্ছে এত বড় ব্র্যান্ড যে তাদেরকে আপনারা স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করে ফেলেছেন। তো এরকম একটা বড় লিস্ট অফ ইনভেস্টার আমাদের কাছে আছে, কিন্তু টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ইনভেস্টার যারা ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু চান না যে ওনাদের নামগুলো পাবলিক ডোমেইনে এরকম বড় করে আসতে থাকুক। সো আমি আসলে পার্সোনালি আপনাকে ডিসক্লোজ করতে পারবো না কোন 20টা কোম্পানি আমার সাথে এই মুহূর্তে কথা বলছে। ইফ দ্য নাম্বার ইজ 20, আমি বলছি না নাম্বারটা 20, বাট যতগুলো কোম্পানি আমার সাথে কথা বলছে তার অনুমতি ছাড়া তার ইনফরমেশনটাও আমার আসলে আপনার কাছে শেয়ার করা উচিত, কারণ উনি তো একটা ইনভেস্টমেন্ট ডিসিশন প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছেন। যেই নামগুলো আপনারা শুনেছেন, কারণ ওখানে এত সিনিয়র এক্সিকিউটিভ এসেছেন যে সেই কারণে তার নামটা বেশ চালু হয়ে গেছে, বাট নট নেসেসারিলি হোয়াট উই শুড বি মার্কেটিং স্পেসিফিক্যালি যে কে কত টাকা ইনভেস্ট করার চিন্তা করছেন বা কি করছেন। এই ইনফরমেশনটা যখন তারা ইনভেস্ট করবেন বা একটা ফাইনাল ডিসিশন পয়েন্টে চলে যাবেন, তখন আমরা সেটা ডিসক্লোজ করতে পারি, যেরকম আমরা হান্দা বা শপাপের ক্ষেত্রে করেছি। জি, আমি কালীগঞ্জে কাজ করি। আচ্ছা, একটু হাত উঠালে আমার জন্য সুবিধা হয়। থ্যাংক ইউ। আমার আপনার কথাগুলোর সাথে আমিও একমত যে ইনভেস্টমেন্টের ফিগার আমার কাছে এখন মুখ্য নয়, কিন্তু আপনি যেটা বলেছেন যে বিভিন্ন কোম্পানি এখানে এসেছে বা তারা আলোচনা করেছে, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের জিডিপি ইনভেস্টমেন্ট যে গ্রোথ, সেটার ক্ষেত্রে এই ইনভেস্টমেন্ট সামিট কতটা প্রভাব রাখতে পারছে, পরিবর্তন আগামী দিনে হতে পারে। আর
ছয়টা কোম্পানির সঙ্গে যে এমইউ হয়েছে সেই ছয়টা কোম্পানির সম্পর্কে যদি বলছি যেটা এমইউ হয়ে গেছে। আপনি দুইটা প্রশ্ন করে ফেললেন সুযোগে। আচ্ছা, প্রথমটা হচ্ছে যে জিডিপির সাথে জিডিপিতে এটার কন্ট্রিবিউশন কিরকম হতে পারে। আমি একটু আগে বলেছি যে এটার সময় বলে দিবে, এই কারণে যে এই যে পাইপলাইনটা আমরা এখন বিল করছি এটার মেটেরিয়ালাইজেশন হবে হয়তো 2026-27 সালে গিয়ে। তো 26-27 সালের জিডিপি টু এফডিআই টু জিডিপি রেশিওটা যদি সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে তাহলে আমাদের বলতে হবে যে আমাদের 2025 সালের সামিটটা আসলে সাকসেসফুল ছিল। এটা আমার কাছে এখন বসে বলা সম্ভব না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ইনভেস্টমেন্ট ডিসিশন শুধু সামিটের উপর বেস করা হয় না। সামিট হচ্ছে প্রথম ধাপ, তাই না? এরপরে আমাদেরকে এই পাইপলাইনটাকে নার্চার করতে হবে। সো সরকারের বিভিন্ন এজেন্সিকে আসলে একই সাথে কাজ করে এই পাইপলাইনটাকে বিল্ড করতে পারতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে যে আরো অনেক ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর অবভিয়াসলি থাকে। দেশের ইনফ্লেশন একটা ইস্যু, ফর এক্সাম্পল এখন ইনফ্লেশন একটা কন্ট্রোল পজিশনে চলে এসেছে, ইকোনমিক ডেভেলপমেন্ট এবং অনেক ধরনের ফ্যাক্টর থাকে। সেইগুলাকে সবগুলাকে কনসিডারেশনে নিয়ে ফাইনালি এফডিআই নাম্বারটা আসলে ইন্টারপ্রিটেড হয়। সো আমি যদি এফডিআই নাম্বারটা 2026 সালে সিগনিফিকেন্টলি জাম্প করে সেটার পুরো ক্রেডিট যেরকম বিডা বা বেজার নেওয়া উচিত না, আবার যদি সেটা জাম্প কমপ্লিটলি না করে সেটার পুরোটা দোষটাও আপনারা বিডা বা বেজাকে দিবেন না, তখন যে চেয়ারম্যান থাকে তাকে দিবেন না। কারণ এটা আসলে প্রত্যেকের একটা রোল আছে। এই একটা ইনভেস্টমেন্টকে মেটেরিয়ালাইজ করা একদম 0 থেকে 100-এ যাওয়ার জন্য প্রত্যেকটা অর্গানাইজেশন, মিনিস্ট্রি, এজেন্সি প্রত্যেকের ছোট ছোট রোল আছে। সবগুলো রোল যদি আমরা ঠিকভাবে প্লে করতে পারি সরকার থেকে এবং প্রাইভেট সেক্টর থেকে, তখনই আসলে ইনভেস্টমেন্টটা ম্যাটেরিয়ালাইজ করবে। আমরা আমাদের বেস্ট প্লেটা করার চেষ্টা করছি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে, সো দ্যাট উই ডু আওয়ার জব। আমার নাম ফাহিমুল আইন, এদিকে বৈশাখী টেলিভিশনে আছি। আর এই সামিটে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো বৈঠক করেছেন এবং তারাও কথা বলেছেন, যে আশাবাদ ব্যক্ত করেছেন, আশাবাদী যে সামনে নির্বাচন হলে যারা আসবে রাজনৈতিক দলগুলো তারা কতটা আশ্বস্ত করেছে এবং সেক্ষেত্রে সামিটের যে বিনিয়োগকারীরা তারা কতটা আশ্বস্ত হয়ে গেছে। সামিটে আমি আগেও একবার বলেছি যে দেখেন, বিনিয়োগ এবং কর্মসংস্থান এগুলা কমন এজেন্ডা ফর অল পলিটিক্যাল পার্টিস। আপনারা যে কোনো পলিটিক্যাল লিডারশিপকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে আপনারা কি চান বাংলাদেশের বিনিয়োগ বা কর্মসংস্থানের উন্নতি হোক, তারা এটাতে না বলার কোনো কারণ নেই। সেটা এবং সেই উন্নতিটা করার জন্য আমরা যেসব প্রচেষ্টা চালাচ্ছি সেটাকে তাদের এন্ডোর্স না করারও সেই কারণে কোনো কারণ নেই। আমি এটা খুব ক্যাটাগরিক্যালি বলতে পারি যে আমাদের এই বড় বড় অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি যারা আছে প্রত্যেকের সর্বোচ্চ লেভেলের লিডারশিপের সাথে আমাদের 1-to-1 ডিসকাশন হয়েছে টু মেক শিওর যে তারা এই সামিটের ব্যাপারে কমপ্লিটলি অ্যালাইন্ড এবং তারা মনে করেন এবং ফিল করেন যে তাদেরকে পার্টনার করে আমরা সামিটটা করছি। সেটাই করা হয়েছে এবং এটাও এনশিওর করার চেষ্টা করা হয়েছে যে তারা ইনভেস্টরদের কাছে ফুল অ্যাক্সেস পান এবং ইনভেস্টররাও তাদের কাছে ফুল অ্যাক্সেস পায়, যাতে পলিটিক্যাল কন্টিনিউটির কোয়েশ্চেনটা যখন আসে সেই কোয়েশ্চেনটাতে যাতে ইনভেস্টররা না ভোগেন। তো সেটার কারণে কিন্তু আমরা ওনাদেরকে ইচ্ছা মতো কথা বলার সুযোগ দিয়েছি, ওনারা বলেছেনও। সো ওনারা কি ফিডব্যাক দিলেন ইনভেস্টররা পোস্ট সামিট, সেই ফিডব্যাক আমরা এখনো নেইনি। বাট আপনারা হয়তো অনেক ইনভেস্টরের সাথে কথা বলেছেন, আপনারা আমাদেরকে বলতে পারেন যে পলিটিশিয়ানদের সাথে ওনাদের কনভারসেশন গুলা কিরকম গিয়েছিল এবং ওনারা কিরকম ফিল করে ফেরত গেলেন। সরি, এমওইউ নিয়ে মনে হয় একটা প্রশ্ন ছিল, সরি আমি একটু মিস করে গেছি। সো আমরা কুইকলি খুব শর্টলি কভার করি। এমওইউ বাকি যেগুলো করা হয়েছে সেগুলো রেঞ্জেস ফ্রম শর্ট টার্ম টু লং টার্ম ডিসিশন পয়েন্টস। আমি যেরকম একদম ভেরি লং টার্ম, দ্য মোস্ট লং টার্ম ওয়ান উই হ্যাভ ইজ আর্টেমিস অ্যাকর্ড, নাসার সাথে যেটা করা হয়েছে সেটার ইমপ্লিকেশন বুঝতে হয়তো বাংলাদেশের 15-20 বছর সময় লাগবে। এটা নিয়ে আমি দেখলাম সোশ্যাল মিডিয়া অনেকে অনেক চিন্তিত যে কেন একটা 20 বছরের বয়সের এমওইউ এখন করা হলে এটা নিয়ে অস্থিরতা করার কি আছে। আর আরেকটা হচ্ছে যে আমরা আরো কিছু শর্ট টার্ম ইন্টারভেনশন করার চেষ্টা করেছি, আইএলওর সাথে এমওইউ করেছি, আরো বিভিন্ন অর্গানাইজেশনের সাথে করেছি। এমওইউ লিস্টটা আমরা আপনাদেরকে শেয়ার করে দিব যে কি কোন কোন এমওইউ করা হয়েছে। প্রাণের সাথে যেরকম H&M এর একটা এমওইউ হয়েছে যেটা একেবারেই ভেরি ইমিডিয়েট এবং এটা কিন্তু একটা বড় উইন। আমরা হয়তো পাওয়ার সেক্টর নিয়ে যারা কাজ করেন তারা বুঝতে পারবেন যে বাংলাদেশের এই রিনিউয়েবল এনার্জিতে তো একটা বড় ঘাটতি আছে। তো আমাদের যারা কাস্টমার, আমাদের ফ্যাক্টরিগুলো থেকে তারা সাপ্লাই নিয়ে পাওয়ার সাপ্লাই আসবে রিনিউয়েবল এনার্জি থেকে, কিন্তু বাংলাদেশ কোনোদিনই 40% রিনিউয়েবল এনার্জিতে যেতে পারবে না, কারণ বাংলাদেশে তো এই পরিমাণ ল্যান্ড নেই। তাহলে আমাদের কি করতে হবে, রিনিউয়েবল এনার্জি যতটুকু আমরা প্রডিউস করি সেটাকে ক্যাটাগরিক্যালি ওইসব ফ্যাক্টরিতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো প্রাণের সাথে H&M এর কন্ট্রাক্টটা কিন্তু এরকম যে রুফটপে যে ইলেকট্রিসিটি প্রোডাকশন হবে রিনিউয়েবল এনার্জি, সেটা ডিরেক্টলি H&M এর সাপ্লায়ারের কাছে চলে যাবে, H&M এর সাপ্লায়ার ওটাকে অফটেক করবে।
সো আমরা একটা বিডের মাধ্যমে দিয়ে ওটাকে আবার গ্রে করে পলিউট করে তারপরে আবার দিব, সেটা করা হচ্ছে না। সো দিস ইজ হাউ এই জিনিসটাকে বলে মার্চেন্ট পিপিএ বলা হয় বা কর্পোরেট পিপিএ। অ্যাডভান্স মার্কেট ইজ ভেরি কমন, কিন্তু বাংলাদেশে এটা প্রথম হচ্ছে। সো এইটা আমাদের জন্য একটা এভলিউশন ইন এনার্জি ইন্ডাস্ট্রি। সরি, এবার প্রশ্নটা করতে পারেন, কে প্রশ্ন করতে চাইছেন? আর আমরা দুটো কোশ্চেন নিব প্লিজ। আমার আমরা সেটা হচ্ছে আপনি বিনিয়োগকারীদের সাথে কথা বলেছেন, আমরাও কথা বলেছি, দেশি বিদেশি দুই ধরনের মানুষের সাথে আপনি কথা বলেছেন। মোটা দাগে বলছে যে বিনিয়োগের জন্য বড় চ্যালেঞ্জ, আর সঙ্গে একটা জিনিস তথ্য আপনি বলেছেন 1.5 কোটি টাকা খরচ হয়েছে। এত বড় সেমিনার, এত লোকের আয়োজন এবং এই হোটেলটা সহ সমস্ত খরচ যুক্ত নাকি কোনো স্পন্সর ছিল? তাহলে একটা ভুল দেখা যাবে, মাত্র এত বড় আয়োজন করে 4 দিনে 1.5 কোটি টাকায় প্রোগ্রাম করলো, কদিন পরে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসবে, সেটা একটু যদি ক্লিয়ার করতে। আচ্ছা, ধন্যবাদ। ভ্যালিড পয়েন্ট। সো প্রথমে বলি বিনিয়োগকারীরা কি ধরনের কনসার্ন রেজ করেছেন। একদম আপনি যেহেতু মোটা দাগে বলতে বললেন, আমি আরেকটা কোয়েশ্চেন নিতে পারবো, তাহলে মোটা দাগে দুটো পয়েন্ট বলি। বিনিয়োগকারীরা বলেছেন, প্রথমটা বলেছেন যারা প্রথমবারের মতো বাংলাদেশে এবার এসেছেন, তারা সবাই বলেছেন যে ওনাদের পরিচিত যত অর্গানাইজেশন আছে এবং কোম্পানি আছে তাদেরকে আসলে ঠিক এনাদের মতো করে আমাদের বাংলাদেশে একবার নিয়ে আসা দরকার। বাংলাদেশে ফিজিক্যালি আসা ছাড়া কোনোভাবেই বাংলাদেশকে ফুল ভিজুয়ালাইজ করা সম্ভব না, বাংলাদেশের মানুষকেও ভিজুয়ালাইজ করা সম্ভব না। কারণ আমাদেরকে মোটা দাগে সাউথ এশিয়ান একটা নেশন হিসেবে ফেলে দেওয়া হয় এবং আমাদেরকে মোটা দাগে ওই হাইলি ডেন্স এবং বন্যার্থ এই সেই হ্যান ত্যান বিভিন্ন ধরনের নেগেটিভ ন্যারেটিভের উপর বেস করে বাংলাদেশকে অ্যাজিউম করে নেওয়া হয়। তো এই বাংলাদেশের মানুষের যে রেজিলিয়েন্স, বাংলাদেশের মানুষের যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা আসলে এই স্পিরিট আপনি ফিজিক্যালি ইন্টারাক্ট না করলে কোনোদিন ধরতে পারবেন না। সো এইটা তাদের সবার কমন ফিডব্যাক। যারা প্রথমবার এসেছেন বলেছেন যে ওনারা সারপ্রাইজ এবং ওনারা মনে করেন যে আমাদের আরো উচিত যে এরকম যারা বাংলাদেশের কথা চিন্তাও করেন নাই বা করা উচিত, তাদেরকে আমাদের ধরে ধরে বাংলাদেশে নিয়ে আসা। সো আমাদেরকে এটা একটু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা অলরেডি বাংলাদেশের কথা কনসিডার আগে করেছেন এবং স্ট্রাগল করছেন, তাদের একটা বড় ফিডব্যাক হচ্ছে যে বাংলাদেশের বিজনেস কেস জানার পরেও বাংলাদেশে ব্যবসা শুরু করাটা এত কঠিন। একটা ফ্যাক্টরি যদি লাইসেন্স পেতে এবং গ্যাস ইলেকট্রিসিটি কানেকশন পেতে 2 বছর লেগে যায়, তো তার বিজনেস কেস তো আসলে আর থাকে না। সো আমাদেরকে ওই ক্লায়েন্টের হ্যান্ড হোল্ডিং এর পিসটাতে আরো অনেক কাজ করতে হবে সরকার থেকে, যাতে তাদের এই এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয়। আর আপনার লাস্ট কোয়েশ্চেনটা, যে আমরা যেই কারণে বলছি সরকারের কেন খরচ হয়েছে, কারণ আমার ওয়ালেট তো গভর্নমেন্ট ওয়ালেট। সো আমি এই জন্য বলেছি আমার গভর্নমেন্ট ওয়ালেটের টোটাল খরচ কত হয়েছে। আমার পার্টনার অর্গানাইজেশন ছিল ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি, ফিকি, ইন্ডিপেন্ডেন্ট যারা অর্গানাইজ করেছে, তারা অনেক ঘাম ছড়িয়েছে, সেটা আমি বাদ দিলাম, সেটারও একটা কষ্ট আছে। বাট লেটস টেক দ্যাট অ্যাসাইড। বাট একদম যদি আপনি বলেন যে ফিজিক্যাল টাকা ইনজেকশন কত করা হয়েছে, সেটা রাফলি 5 কোটি টাকার মতো। বাকি টাকাটা আমাদের পার্টনার অর্গানাইজেশনগুলো আমাদেরকে সাপোর্ট দিয়ে করেছে, অলমোস্ট ইন দ্য ফর্ম অফ গ্র্যান্ট। দে থট যে দিস ইজ ইম্পর্টেন্ট ফর বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং এর জন্য, তাই তারা আমাদেরকে ওইটা দিয়ে সাপোর্ট করেছেন। সো অল ইন অল এই 4 দিনের, এগেন আমি এই জন্য বলছি যে কোয়ান্টিটেটিভটাতে কাইন্ডলি হ্যাং আপ হয়ে যাবেন না। হ্যাঁ, আমরা 1.5 কোটি টাকা খরচ করেছি মাত্র, হ্যাঁ মাত্র 5 কোটি টাকা লেগেছে, এবং হ্যাঁ তাতে 3100 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। বাট দ্যাট ওয়াজ নট দি আইডিয়া। দি আইডিয়া ইজ টু বিল্ড আ পাইপলাইন টু চেঞ্জ দ্য ন্যারেটিভ অফ বাংলাদেশ, এবং সেটাই আমরা পুশ করার চেষ্টা করেছি। লাস্ট কোশ্চেন মনির, আপনি উজ্জ্বল আগের কোশ্চেন নিবেন। আমার এজেন্ট বাংলার কাছ থেকে আমি একটু ডিফারেন্ট কোশ্চেন করতে যাচ্ছি। সেটা হলো এই বিনিয়োগ সম্মেলন সম্পর্কে অনেক ধরনের অপপ্রচার চলছে, যেটা আপনারা জানেন। কথিত আওয়ামী লীগ সরকার এক ধরনের অপপ্রচার করছে যে তার অতীতে যে ধরনের সম্মেলনগুলো করতো, তারা বিদেশি হিসেবে ট্যাক্সি ড্রাইভার, তারপরে রেস্টুরেন্টে কাজ করছে, তাদেরকে বিনিয়োগকারী সাজিয়ে তারা হলো বিনিয়োগ সম্মেলনগুলো করতো, এবং তারা এবারও বলার চেষ্টা করছে এই সরকারও এই ধরনের ফেক ইনভেস্টার এনে তারা এক ধরনের এই সম্মেলনটা করেছে। এই বিষয়টাই আপনার কি মন্তব্য আছে? আচ্ছা ভাই, আমি ভাবলাম আপনি ডিফারেন্ট কোশ্চেন বলে আমার স্কাইডাইভ নিয়ে প্রশ্ন করবেন। আপনি এখান থেকে কমপ্লিটলি একটা বেসিক কোশ্চেন করলেন। আপনাদের সবাইকে আমরা 100% অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করেছি। অনেক সময় অনেক ইভেন্টে অ্যাক্সেস দিতে পারিনি, কারণ এত মানুষ ছিল, ক্রাউডেড হয়ে গেছিল যে আমরা সুযোগ পাইনি। বাট আমি আশা করছি যে আপনারা সবাই কোনো না কোনো সময় সামিটে কখনো এক সময় না এক সময় গিয়েছিলেন, আপনারা ইনভেস্টারদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, তাদেরকেও আমরা ফুল অ্যাক্সেস দিয়েছি যাতে আপনাদের সাথে কথা বলতে পারে। সো এই প্রশ্নের জবাব আমার দেওয়া উচিত না, এই প্রশ্নের জবাব আপনারা দিবেন, মিডিয়া দিবে, এই প্রশ্নের জবাব জেনারেল পাবলিক দিবে, বাংলাদেশের লোকাল ইনভেস্টাররা দিবে, যে যারা এসেছে তারা কি নিউ ইয়র্কের ট্যাক্সি ড্রাইভার নাকি সে আসলে নিউ ইয়র্কের একজন ইনভেস্টার। সেই প্রশ্নটা আসলে আপনাদের কাছে আমার ফেরত দেওয়া উচিত, এই প্রশ্নের উত্তর আমার দেওয়ার দরকার নেই। থ্যাংক ইউ। বলেন।
আচ্ছা, সেটা হলো উনি- পরবর্তী সংবাদ করা হচ্ছে, সেখানে মিডিয়ার পক্ষ থেকে মাহমুদ স্যার বলেছেন, মেম্বার লিডার, তিনি বলছেন যে গত যে সামিট আয়োজন করছে মিডিয়া, তার অভিজ্ঞতা আছে, তখন অনেক বিনিয়োগ প্রস্তাব আসছে, কিন্তু সেটা এখন একটু বিনিয়োগ আসছে, এবার তারা ট্র্যাক করবে যারা ই করবে। আপনি আসলে কোন প্রসেসটা ফলো করবেন যে পোটেনশিয়াল বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ অ্যাকচুয়াল বিনিয়োগে আসতে পারে, সেটাই যদি বলবেন। ধন্যবাদ। আচ্ছা, আপনি প্রশ্ন না করলে তো আমাদের কোনো সমস্যাগুলো শেষ হয় না, উনি কিন্তু প্রত্যেক সমস্যাগুলো একটা। আচ্ছা, সো আপনার দেখেন, আমি খুব একদম ফাউন্ডেশনাল পয়েন্ট থেকে শুরু করি। আমরা যখন সামিটের রেজিস্ট্রেশন নিয়েছি তখন আমরা ক্যাটাগরিক্যালি তাদের ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, প্রত্যেকটা জিনিস খুব ডিলিজেন্টলি নিয়েছি, ইচ্ছা করে নিয়েছি, কারণ আমাদের মেইন টার্গেট ছিল যে ওনারা আসুক আর না আসুক, ওনারা যেহেতু রেজিস্ট্রেশন করেছেন তার মানে ওনারা আগ্রহ দেখিয়েছেন। সো ওনাদেরকে আমরা এরপর থেকে একটা কনস্ট্যান্ট কন্ট্যাক্টের মধ্যে রাখার চেষ্টা করবো। তা আমরা এই সামিট শেষ হয়েছে, আমরা এখন ওনাদেরকে একটা থ্যাংক ইউ মেইল পাঠাবো আসার জন্য। তারপরে আমরা বলবো যে আপনাদের সাথে আমাদের এই মানুষের কথা হয়েছিল, এই ফিডব্যাক ছিল, তো আপনারা এরপরে আপনাদের ফার্দার কোনো কোয়েশ্চেন আছে কিনা। তারপরে অন আ পিরিয়ড আমরা ওনাদের কাছে যে আপনার কি আর কোনো ফার্দার ডিসিশন হলো কিনা, আপনি করতে চান কিনা। এই বিজনেস ডেভেলপমেন্ট ইজ আ সায়েন্স, এবং বিজনেস ডেভেলপমেন্ট অ্যাজ এ সায়েন্স কর্পোরেট ওয়ার্ল্ডে খুব কমনলি এক্সারসাইজ করা হয়, ব্যাংকিং সেক্টর এক্সারসাইজ করা হয়, বিভিন্ন সেক্টর এক্সারসাইজ করা হয়। সো ইটস নট এ রকেট সায়েন্স, ইটস আ ভেরি সিম্পল স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ। সেই স্ট্রাকচার্ড অ্যাপ্রোচের ভিতর দিয়ে আমরা এই পাইপলাইনটাকে নেওয়ার চেষ্টা করবো। Maybe we will succeed, maybe we will not, but we will try our best যে 100 জন ইনভেস্টরের মধ্যে থেকে অ্যাটলিস্ট আমরা কনভার্ট করতে পারি। আমরা যদি আবারও সেই এক টপিকে, যদিও আমাদের এটা ফেরত যাওয়া উচিত না, এবার আমরা ফেরত যাই যে এই ফুল সামিটে যারা প্রথমবার আসলেন তাদের মধ্যে যদি একটা $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট হয়, দ্যাট উইড বি 1000 কোটি টাকা, 1200 কোটি টাকা ইনভেস্টমেন্ট। একটা 1200 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয় আমাদের দের আর পার্টনারদের 3.5, টোটাল 5 কোটি টাকার খরচে। দ্যাট শুড বি আ বিগ সাকসেস ফর দিস সামিট। So I am not worried about the success of the summit from a quantitative point of view. সেটা less important. যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনভেস্টরদেরকে আমাদের রাইট এক্সপিরিয়েন্সটা দেওয়া, যাতে ইনভেস্টর ইনভেস্ট করুক আর না করুক, বাংলাদেশ নিয়ে দুইটা ভালো কথা বলে, খারাপ কথা না বলে। আচ্ছা, আর আজকে বিডা এবং বেজার এক্সিকিউটিভ কমিটির আজকে মিটিং হয়েছে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে। ওইখানে অনেকগুলো ডিসিশন, তার মধ্যে একটা ছিল হচ্ছে যে থার্ড টার্মিনাল কত দ্রুত এটা চালু করা যায়, সেই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে, তারা কাজ করবে। আর একটা হচ্ছে যে আপনি জানেন বাংলাদেশে ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য অনেকগুলো এজেন্সি আছে, তো সেইটাকে এই যে অনেকগুলো যে প্রায় 8টা এজেন্সি এটা নিয়ে কাজ করে, ডিপার্টমেন্ট, তো সেটা যদি একটা আমব্রেলার আন্ডারে কিভাবে আনা যায় সেটার জন্য একটা কমিটি করার নির্দেশ দিয়েছে। আর চিফ অ্যাডভাইজার আরো কিছু কিছু জায়গায় নির্দেশনা, যেমন নেপালের জন্য একটা করার কথা উনি বলেছেন, প্রসেসিং জন্য ইকোনমিক জোন করার কথা বলেছেন। আর উনি বলেছেন যে চিটাং পোর্টের বিষয়ে, আপনি জানেন অনেকগুলো ফরেন ইনভেস্টর চিটাং পোর্টের ইনভেস্ট করতে তারা খুবই আগ্রহী, তো সেই বিষয়ে আমি মাইকটা হস্তান্তর করবো আবার আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যানের কাছে, উনি এটা নিয়ে হাইলাইট করবেন চিটাং পোর্ট আরো বেশি বিষয়। থ্যাংক ইউ শরীফ ভাই। সো প্রথমত দেখেন, আমরা যে ভিশনটা সেট করার চেষ্টা করছি সেখানে উই ওয়ান্ট টু মেক বাংলাদেশ রিজিওনাল প্রোডাকশন পাওয়ার হাউস। সেটা করার জন্য যেটা মাস্ট সেটা হচ্ছে পোর্ট কানেক্টিভিটি। পোর্ট কানেক্টিভিটি বলতে আমরা বুঝি যে চিটাগং এ আমাদের যে কয়টা পোর্ট, একটা চিটাগং এর এই মুহূর্তে একটা বড় পোর্ট হচ্ছে চিটাগং পোর্ট, যেটা মেইন পোর্ট এটাকে আমরা বলি। এর সাথে লালদিয়া, পিসিটি, এরকম বেশ কয়েকটা নদীর উপরে পোর্ট আছে, কিন্তু এগুলা কিন্তু সব নদীর পোর্ট, বাংলাদেশে কোনো সামুদ্রিক পোর্ট নেই। সো লেটস স্টার্ট উইথ দ্যাট। আমরা বে টার্মিনাল নিয়ে অনেক দিন ধরে কথা বলছি, সিঙ্গাপুরের একটা কোম্পানি আছে, দুবাইয়ের একটা কোম্পানি আছে, পিএসএ এবং টিপি ওয়ার্ল্ড, তারা অনেক দিন ধরে চেষ্টা করছে। বাট আমাদের টার্গেট হচ্ছে যে এই সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে আমরা বে টার্মিনাল ইস্যুটা রিজলভ করে আমরা একটা সিগনিফিক্যান্ট মাইলস্টোন ক্রস করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে মাতার বাড়িতে যে ডিপ সি পোর্ট আছে সেটার আশেপাশে একটা ফ্রি ট্রেড জোন নিয়ে আপনারা দেখেছেন যে এবার ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এসেছিল, সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি, যাতে বাংলাদেশ ইসেনশিয়ালি বিকামস দুবাই আর সিঙ্গাপুর থেকে আমাদের ডিস্ট্রিক্ট ঘন্টার মতো, রাইট? সো আমরাও কিন্তু টেকনিক্যালি উই ক্যান অলসো বিকাম অ্যানাদার দুবাই আর সিঙ্গাপুর, যেখানে আমরা একটা ফ্রি ট্রেড জোনের মতো করে অপারেট করবো, এবং আমাদের একটা ভার্টিক্যাল কানেক্টিভিটিও আছে, নেপাল, ভুটান, 7 সিস্টার্স এবং তার দিকে উপরে চায়না। সো উই উড লাইক টু ইউটিলাইজ দ্যাট দ্য মোস্ট। সো এইটা একটা বড় ডিসকাশন পয়েন্ট ছিল আমাদের জন্য, যে পোর্ট এবং এয়ারপোর্ট যেগুলোর দ্বারা আমাদের ওভারঅল কানেক্টিভিটিটা ইমপ্রুভ করবে সেটা আমরা কিভাবে হ্যান্ডেল করছি, এবং কত দ্রুত আমরা এই জিনিসগুলার, এই প্রজেক্টগুলাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো যেটাতে এটা ইটস ফুললি ফাংশনাল। আচ্ছা,
দ্বিতীয় হচ্ছে যে বিডার ক্ষেত্রে একটা হচ্ছে যে এফডিআই তে আমরা প্রণোদনা দিতে পারি কিনা, এটা নিয়ে আমরা একটা ডিসকাশন করেছি। যে ধরেন বাংলাদেশি একজন প্রবাসী নন রেসিডেন্ট বাংলাদেশি যিনি চায়নায় থাকেন, উনি চাইনিজ ভাষা জানেন, উনার যেই চাইনিজ কোম্পানি আবার স্পেসের অ্যাক্সেস আছে, এটা বিডার কখনো হবে না, বাংলাদেশের কোনো মানুষের কখনো হবে না। তো উনি যদি একটা $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, তো আমরা তো বাংলাদেশের রেমিটেন্স পাঠালে 2.5% করে ক্যাশব্যাক দিই। ভদ্রলোক যদি $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, তাকে আমরা কেন একটা পার্সেন্টেজ কনসালটেন্সি হিসেবে দিতে পারি না বা প্রণোদনা হিসেবে দিতে পারি না? সো আমরা এরকম একটা মডেল নিয়ে যদি বিদেশ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, নিজে স্বপ্রণোদিত হয়ে এবং ওটাতে উনি ফুল প্রসেসে পার্টিসিপেট করেন, তাহলে ওনাকে কিভাবে আমরা এক ধরনের এই ঠিক অফ রিওয়ার্ডস আমরা পুশ করতে পারি। আরেকটা জিনিস নিয়ে কথা হয়েছে, যেটা শফিক ভাই বললেন, যে অর্গানাইজেশন গুলোকে কিভাবে আমরা একসাথে করে নিয়ে আসতে পারি, সেটা আমরা চেষ্টা করছি। এটা নিয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে একটা হাই পাওয়ার্ড কমিটিকে একটা ফাইনাল ভিউ দিতে হবে যে ওটার চেহারাটা কিরকম হবে, এবং সেখান থেকে আমরা মুভ অন করার চেষ্টা করবো। বেজার আন্ডারে আমরা প্রায় 10টা, আপনাদেরকে আমি আগে বলেছি যে 100টা ইকোনমিক জোনের দরকার নেই, আমরা বেজার আন্ডারে 10টা ইকোনমিক জোনকে আজকে বাতিল করার ঘোষণা নিয়েছি। যে বা সেগুলোর মধ্যে সোনাদিয়া আছে, যেটার কথা আপনারা অনেক শুনেছেন, সুন্দরবনে একটা আছে, অ্যাপারেন্টলি ইকো ট্যুরিজম পার্ক হওয়ার কথা ছিল। সো এরকম বেশ কয়েকটা 10টা টোটাল ইকোনমিক জোনকে আমরা উই আর ক্যান্সেলিং দ্য লাইসেন্স ফর দ্য ইকোনমিক জোন বিকজ উই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি। যে কটা আছে সেটা করতে হবে। আর এই সাথে আরেকটা জিনিস নিয়ে আমরা কথা বলেছি, সেটা হচ্ছে যে ভবিষ্যতে যখন ইকোনমিক জোন ডিটারমিন করা হবে, তো সেই ইকোনমিক জোন ডিটারমিন করার যে প্রসেসটা, এটা প্রচন্ড সাবজেক্টিভ এই মুহূর্তে, এবং বেজা ইউনিল্যাটারালি অনেক সময় ইকোনমিক জোন ডিক্লেয়ার করে ফেলতে পারে প্রধান উপদেষ্টার কার্যালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপোর্টে। বাট আমরা যেটা মনে করি যে এটা করলে যেটা সমস্যাটা হয়, সেটা হচ্ছে যে ইকোনমিক জোন ডিক্লেয়ার করার পরে যখন গ্যাস, পানির এবং মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের কাছ থেকে এনভায়রনমেন্ট পারমিট নিতে যায়, ওই পারমিশনগুলো আর পাওয়া যায় না এবং তাদের থেকে ওই বাইনগুলো থাকে না। তো আমরা বলতে চাচ্ছি যে ইকোনমিক জোন ডিক্লারেশন প্রসেসের ভিতরে একটা ইন্টার মিনিস্ট্রিয়াল কনসালটেশন হওয়া উচিত এবং অন্যান্য মিনিস্ট্রির বাইন থাকা উচিত, এবং তাদেরকেও একসেপ্ট এবং কমিট করতে হবে যে হ্যাঁ, আমি যদি এই ফেনীতে একটা ইকোনমিক জোন করি, তাহলে ফেনীর ওই ইকোনমিক মিনিস্ট্রির এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স দেওয়ার দায়িত্ব মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের, এরকম প্রত্যেকে ফুল কমিটমেন্ট নিয়ে তারপরে আমরা ইকোনমিক জোন ডিক্লেয়ার করব, তার আগে আমরা ডিক্লেয়ার করব না। কারণ সেটা করার পরে এই যে আমরা বছরের পর বছর ধরে ঝুলে থাকি, আমরা ইনভেস্টরদেরকে অ্যাক্সেসটা দিতে পারি না। সো এগুলো হচ্ছে সাম অফ দ্য কি ডিসিশনস মেড। এবং আচ্ছা সরি, হ্যাঁ, ওয়ান স্টপ সার্ভিস নিয়ে অনেক লম্বা কথা হয়েছে আজকে। আমরা এই ওয়ান স্টপ সার্ভিস নিয়ে অনেকদিন ধরে ঘুরপাক খাচ্ছি। তো একটা বড়, আমি সাথে কথা বলে সবসময় যেটা শুনি, সেটা হচ্ছে এখানে 2টা সমস্যা। একটা হচ্ছে যে ওয়ান স্টপ সার্ভিস, যেটাকে আমরা ডিজিটাল বলি, এটা এখন অনেক ক্ষেত্রেই ম্যানুয়াল। তাদেরকে ম্যানুয়ালি বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতে হয়। তো প্রধান উপদেষ্টা একটা নির্দেশনা দিয়েছেন যে কোনো সার্ভিস যেটা ম্যানুয়াল বা তার পাশাপাশি ডিজিটাল সার্ভিসও সফটওয়্যার সার্ভিস আছে, সেখানে ম্যানুয়াল সার্ভিসটা আগামী 1 মাসের মধ্যে বন্ধ করে দিতে হবে। এভরিথিং উইল বি ডিজিটাল। তাতে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে রেন্ট সিকিং বিহেভিয়ার সিকিং হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে উনি বলেছেন, যেটা আমাদের প্রস্তাব ছিল, যে ইনভেস্টরের পয়েন্ট অফ ভিউ থেকে সে একটা সিঙ্গেল পজিশনে তার ল্যান্ড করা উচিত, তাকে একটা সবসময় একটা সিঙ্গেল ওয়েবসাইটে যেতে হবে। সো আমরা ওটাকে ধরেন যদি বলি বাংলাদেশ ইনভেস্টমেন্ট পোর্টাল, সে বাংলাদেশ ইনভেস্টমেন্ট পোর্টালে লগ ইন করবে, তার যার কাছে সার্ভিস লাগবে সেটা ব্যাক এন্ডে সরকার ম্যানেজ করবে। তার যদি ব্যবসার সার্ভিস লাগে, তাহলে ওই সফটওয়্যার তাকে ব্যবসার রুটে নিয়ে যাবে, বাট তার জন্য একটা সিঙ্গেল ইন্টারফেস করতে হবে। এখন যেটা হয়, আপনার ট্রেড লাইসেন্স করতে গেলে যেতে হয় আরজিএসসির ওয়েবসাইটে, আপনার ল্যান্ডের মিউটেশন করতে হলে যেতে হয় ল্যান্ডের ওয়েবসাইটে, আপনাকে ব্যবসা সার্ভিস পেতে হলে যেতে হবে ব্যবসার ওয়েবসাইটে, বেজা সার্ভিস পেতে হলে বেজার ওয়েবসাইটে। নান অফ দিজ আর রিয়েলিস্টিক। যে কোনো ইনভেস্টরের জন্য এটা প্রচন্ড পেইনফুল, স্পেশালি বিদেশিদের জন্য আরো পেইনফুল, কারণ ওনারা বুঝেনি না যে কোথায় থেকে শুরু করতে হবে। তো এইটাকে আমরা বন্ধ করে আমরা একটা সিঙ্গুলার ল্যান্ডিং প্ল্যাটফর্মে নিয়ে আসার ডিসিশন নিয়েছি। সো একদম টপ লেভেলে ওভারলেইং একটা লেয়ার থাকবে যেখানে ইনভেস্টর ল্যান্ড করবেন, তারপরে সফটওয়্যার তাকে ডিফারেন্ট ডিরেকশনে ডিরেক্ট করে দিবে ডিপেন্ডিং অন তার রিকোয়ারমেন্ট। সো এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে আজকে ওয়ান স্টপ সার্ভিসের। তো এগুলোই মেজর ডিসিশনস, বাট আমাদের এই ডিসিশনটাও নেওয়া হয়েছে যে গভর্নিং বোর্ডের মিটিং, আপনারা জানি না ওনাকে জানেন কিনা, যে বেজা আর বিডার শেষ গভর্নিং বোর্ড অগাস্ট 2020 সালে, পিপিপি অথরিটিটা হয়েছে 2019 সালে, আর বেবজাটা সম্ভবত 2018 সালে। রাইট, আচ্ছা, এটা আমি ফেরত আসছি, এটা গভর্নিং বোর্ডের বাইরের টপিক, আমি ফেরত আসছি এখন। সো এই প্রত্যেকটা গভর্নিং বোর্ডের মিটিং 5, 6, 7 বছর পর পর হচ্ছে। দিস ইজ নট আ স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ। গভর্নিং বোর্ডের মিটিং অ্যাটলিস্ট প্রতি 3 মাস পর পর হওয়া উচিত, ওয়ার্স্ট কেস 6 মাস পর পর, কারণ অনেক সিদ্ধান্ত গভর্নিং বোর্ডের ছাড়া এই অর্গানাইজেশনগুলো নিতে পারে না। প্রধান উপদেষ্টা বলেছেন আগামী মাসে নেক্সট গভর্নিং বোর্ডের মিটিংটা হবে। সো আমরা একটু ফ্রিকোয়েন্সি বাড়ানোর চেষ্টা করছি। লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে যে ট্রান্সশিপমেন্ট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো আজকে ওখানে কমার্স উপদেষ্টাও ছিলেন। তো
তো আমরা এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে দেখছি, নট নেসেসারিলি যে ট্রান্সশিপমেন্ট চলে যাওয়াতে আমাদের খুব লাভ হয়েছে সেটা আমি বলছি না, আমি বলছি এটাকে অপরচুনিটি এই কারণে, আমি জানি না আপনারা এই পুরো সিচুয়েশনটা জানেন কিনা, সেটা হচ্ছে যে আশুলিয়াতে যদি একটা ফ্যাক্টরিতে বা গাজীপুরে একটা ফ্যাক্টরিতে একটা টি শার্ট প্রডিউস করা হয়, সেই টি শার্টটা বিভিন্নভাবে, ধরেন যারা, আমরা যারা নিয়ে অনেক কথা বলবো, লেটস টেক যারা এজ অ্যান এক্সাম্পল, যারার একটা টি শার্ট প্রডিউস করা হয়, আমরা মনে করি যেটা পর্তুগালের একটা স্টোরে ফাইনালি এন্ড আপ করবে, ঠিক আছে? সে কি করবে, তার হাতে কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে সে আশুলিয়া থেকে ঢাকা এয়ারপোর্টে আসবে, তারপর ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করে পর্তুগাল যাবে, পর্তুগাল যেয়ে বা পর্তুগালের কোনো ওয়্যার হাউসিং একটা সিটিতে যাবে, সেখান থেকে স্টোরে চলে যাবে। আরেকটা অপশন হচ্ছে সে ট্রাকে করে কলকাতা যাবে বা ট্রাকে করে দিল্লি যাবে, সেখান থেকে ফ্লাই করে সে ওখানে যাবে। তো যখন সে ট্রাকে করে আরেকটা দেশে যাবে, ওখানকার এই যে অপারেশনাল চার্জ, এয়ারপোর্ট চার্জ, সব চার্জ কিন্তু ওই দেশ পেয়ে গেল। ফানিলি ইনাফ, বাংলাদেশে এই মুহূর্তে যে সিচুয়েশন, তাতে দিল্লি বা কলকাতা থেকে ফ্লাই করা আমাদের এই সাপ্লায়ারদের জন্য সস্তা ঢাকা থেকে ফ্লাই করার চেয়ে। হাউ ইজ দ্যাট পসিবল? আই হ্যাভ নো আইডিয়া। আমরা গাজীপুরে প্রডিউস করে ঢাকা থেকে ফ্লাই করে নিয়ে যেতে পারছি না, কিন্তু দিল্লি বা কলকাতা থেকে আমরা আরো সস্তায় নিয়ে যেতে পারি। এই কারণে লোকজন ট্রান্সশিপমেন্ট করতে চায়। তো এইটাকে আমি এই কারণে অপরচুনিটি হিসেবে দেখি যে আমাদের তো এখন অপশন নেই, আমরা এখন আর কলকাতা দিল্লিতে যেতে পারবো না। আমাদের ঢাকা এয়ারপোর্টকে আরো অনেক এফিসিয়েন্ট করতে হবে, তাহলে আমরা বিজনেসটা লুজ করবো। তো ঢাকা এয়ারপোর্টকে এফিসিয়েন্ট করার একটা সুযোগ পাওয়া গেছে, সিলেট এয়ারপোর্টকে এফিসিয়েন্ট করার সুযোগ পাওয়া গেছে, সৈয়দপুর, কক্সবাজার, লালমনিরহাট, বেশ কয়েকটা এয়ারপোর্টকে রিইউটিলাইজ করার একটা সুযোগ পাওয়া গেছে। সো এই অপরচুনিটিটাকে হাতে নিয়ে আমরা ট্রাই করব যে এই ধাক্কায় আমরা কোনোভাবে এয়ারপোর্টগুলোকে আরেকটু এফিসিয়েন্ট, আরেকটু অ্যাক্টিভেট যদি করতে পারি, তাহলে হয়তো আমাদের ওভারঅল ইকোনমির জন্য দিস উইল টার্ন আউট টু বি আ গুড আউটকাম ইন দ্য লং রান। ধন্যবাদ। থ্যাংক ইউ। একটা কোশ্চেন, নামগুলো আমরা দিয়ে দিব, আমরা নাম দিয়ে দিব, স্মরণ করি। এটা তো বাণিজ্য উপদেষ্টার প্রশ্ন। হ্যাঁ, উনি পরে বলবেন, ওনাকে জিজ্ঞেস করুন। ধন্যবাদ। এটি ভাই, আজকে এটা নিয়ে আলাপ হয়নি, যেদিন আলাপ হবে আপনার উত্তর দিব। থ্যাংক ইউ।